2টা 58 মিনিটে কিন্তু খালেদা জিয়ার যে জানাজা সেটি সম্পন্ন হয়েছে এবং এখন এখানে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। জানাজার সময় কিন্তু আমরা একটি অভূতপূর্ব দৃশ্য দেখেছিলাম যে যত হাজারো আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা কিন্তু সবাই মিলে জানাজায় অংশ নিয়েছেন, গণমাধ্যম কর্মীরাও নিয়েছেন এবং এখন সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে যখন কথা বলেছিলাম, সেনাবাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছিলেন যে আসলে এই যে দাফন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে। মূলত এখন কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা, তারা একটি কফিন বহন করার জন্য একটি গাড়ি প্রস্তুত করে রেখেছেন। যখনই খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছাবে এবং তখন সেই কফিনটি কিন্তু এই যে সেতুটি রয়েছে, সেই সেতুটি দিয়ে তারা গার্ড অফ অনার দিয়ে কিন্তু নিয়ে যাবেন এবং জিয়াউর রহমানের যেই সমাধিস্থল রয়েছেন, সাবেক রাষ্ট্রপতি, তার সমাধিস্থলের পাশে কিন্তু দাফন করা হবে। খালেদা জিয়ার যে কফিন রয়েছে, জিয়া উদ্যানের সামনে এলে কফিন রিসিভ করে ভেতরে নিয়ে যাবে সশস্ত্র বাহিনী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে, তারা অপেক্ষায় আছেন কখন আসলে মরদেহ বহনকারী গাড়িটি আসবেন। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে পতাকা হস্তান্তর করা হবে। খুব সম্ভবত আমরা যতটুকু শুনতে পেরেছি যে প্রধান উপদেষ্টা তিনি পতাকা হস্তান্তর করবেন তারেক রহমানের কাছে এবং তারপর দাফন কার্যর যে সম্পাদনের কাজ, সেই দাফন কার্য সম্পাদন করা হবে। দাফনের পর 1 মিনিটের নিরাপত্তা পালন করা হবে বলে আমাদেরকে আসলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তারপর বলি ফায়ার করা হবে। এরপর পুষ্পস্তবক অর্পণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে গান সেলুট দেয়া হবে এবং সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কিন্তু এই যে দাফন যে প্রক্রিয়া রয়েছে সেটি শেষ হবে। মূলত আজকে সকাল 9টার কিছুটা আগে খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার থেকে বের করা হয়। এরপর নেওয়া হয় তার গুলশানের যে বাসভবন রয়েছে, গুলশানের বাসভবনে, সেখানে 1.5 থেকে 2 ঘন্টা রাখার পর দুপুর 12টার দিকে নিয়ে যাওয়া হয় মানিক মিয়া এভিনিউতে। ঐতিহাসিক একটি জানাজা, যে জানাজার বিষয়ে আমরা আসলে গতকাল যখন সংবাদ সংগ্রহ করছিলাম তখনও কিন্তু বলছিলাম যে লাখো মানুষের উপস্থিতি হবে। এই যে মানুষের জনজোয়ার, এই জোয়ার কিন্তু আমরা দেখেছি যে শুধু যে মানিক মিয়া এভিনিউতে তা কিন্তু নয়, তার ঠিক দুই পাশে ছড়িয়ে গেছে। আমরা দেখেছি যে জাহাঙ্গীর গেট, মিরপুর, মহাখালী, বাংলা মোটর, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তার জানাজায় মানুষজন শরিক হয়েছেন এবং অল্প কিছুক্ষণ পর যখন এখানে মরদেহ নিয়ে আসা হবে তখন কিন্তু এখানে যা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলা রয়েছে, কড়া নিরাপত্তা তারা নিয়ে রেখেছেন। নেতাকর্মী এবং উপস্থিত যারা রয়েছেন তাদের বাইরে কিন্তু কেউ এখানে প্রবেশ করতে পারবেন না। 3বারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। তিনি 1981 সালে জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। তার কিন্তু দীর্ঘ 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, যেই ক্যারিয়ারের মাঝে কিন্তু তিনি কোনোদিন আপোষ করেননি এবং দেশের মানুষের জন্য তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তাকে বহুবার বলা হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য, তিনি কিন্তু যাননি, অসুস্থ অবস্থায় যাননি। কিন্তু তার যখন 2018 সালের পর যখন অসুস্থতা বেড়ে যায়, বিশেষ করে কারাবরণ করার পর, তিনি যে পুরনো কারাগার রয়েছে সেখানে এককভাবে যখন তাকে কারাবরণ করে রাখা হয়েছিল, তার ডায়াবেটিস থেকে শুরু করে তখন থেকে কিন্তু আসলে নানা ধরনের রোগ বালাই দেখা দেয়। তখন বিএনপির নেতাকর্মীরা কিন্তু বারবার বলছিলেন যে তাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনকার সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটি করতে দেননি, যে কারণে আসলে তার রোগ বালাই পরিমাণ কিন্তু সেখানে তখন থেকেই বাড়তে থাকে। গতকাল যখন আসলে আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে ছিলাম তখন বিএনপি যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আমাদের কাছে নানাভাবেই কিন্তু বলছিলেন এবং আফসোস করছিলেন, অভিযোগ করছিলেন যে তার সেই কারাবরণের সময় থেকেই কিন্তু তাকে স্লো পয়জনিং দেয়া হয় এবং সেই স্লো পয়জনিং দেওয়ার পর কিন্তু গতকাল তিনি অসুস্থ থেকে যুদ্ধ করে কিন্তু অসুস্থতা থেকে যুদ্ধ করে কিন্তু তিনি না ফেরার দেশে পাড়ি জমান। 1983 সালের মার্চ মাসে বিএনপির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন বেগম খালেদা জিয়া এবং 1984 সালের আগস্টে দলটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন।
এই যে দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবন, এই যে আপোষহীন নেত্রী হিসেবে পরিচয়, সেই আপোষহীন নেত্রীর পরিচয়টি কিন্তু তার এসেছে 80-র দশকে, যখন গণ অভ্যুত্থান পুনরুদ্ধারের যে আন্দোলন রয়েছে এবং আহ, এরশাদ বিরোধী যে অবস্থান ছিল, সে সময় তিনি তার নিজের অবস্থান পরিষ্কার করে কিন্তু এই আপোষহীন নেত্রীর তকমা পান। খালেদা জিয়া কিন্তু হচ্ছে হলো 1991 থেকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 2001 পর্যন্ত 3বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। প্রথমবার 1991 সালে এবং পরবর্তীতে 1996 সালেও কিন্তু তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন কিন্তু মাসখানেকের মতো ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2001 সালেও কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই যে তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন, তার মাঝে কিন্তু কখনোই পরাজিত হননি তিনি। আহ, অনন্য একটি রেকর্ডের অধিকারী। 1991 থেকে 2001 সালের নির্বাচনে 5টি পৃথক সংসদীয় আসনে কিন্তু তিনি নির্বাচিত হন। আমরা নানাবিধ যে জিনিসটি জানি যে 111-এর সময় সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও। সরকার 2008 সালে ক্ষমতায় আসেন, তারপর তার উপর চলে অমানবিক নির্যাতন। আমরা দেখেছি যে তার বাসার সামনে বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছিল। এও দেখেছি যে 2010 সালের দিকে যখন তিনি ক্যান্টনমেন্টে বাসায় ছিলেন, তখন কিন্তু তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। নানাবিধ কিন্তু অন্যায় অত্যাচার তিনি সহ্য করেছিলেন। সংবাদ সম্মেলনে কিন্তু তখন তিনি এসেছিলেন এবং এসে কিন্তু তিনি তার যে কান্না, সেই কান্না কিন্তু আটকে রাখতে পারেননি। তাকে নানাবিধ অত্যাচার সহ্য করতে হয়েছে এবং সেভাবে কিন্তু কিন্তু তিনি গণতন্ত্রের হাল ধরে রেখেছিলেন। সকাল থেকে আমি এখানে আছি এই সমাধিস্থলের সামনে। এই সকাল থেকে কিন্তু বারংবার এই যে অডিও বিভিন্ন স্পিকার, সেই স্পিকারগুলোতে কিন্তু বারংবার প্রচার করা হচ্ছিল তিনি যেই কথাগুলো বলে গিয়েছিলেন। বিডিআর বিদ্রোহের পর যা কিছু করা হয়েছে এবং যত রকমের অত্যাচার করা হয়েছে এবং এই সমস্ত কিছুর হিসেব দিতে হবে। একটি বিষয়ে মাহবুব যদি বলে রাখি যে গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 5 আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু তিনি নিজের চোখে দেখে যেতে পেরেছিলেন। যদিও আর 1 মাস পর যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি তিনি দেখে যেতে পারেননি। সেই আফসোস রয়ে গেল, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু তিনি দেখে যেতে পেরেছিলেন। ছাত্রদের যে বিজয়, সেই বিজয়ের কিন্তু স্বচক্ষে তিনি সাক্ষী হয়েছেন এবং সেই বিজয় তাকে অনুপ্রাণিত করেছে। যদিও অসুস্থতার কারণে তিনি সেভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কিন্তু স্বচক্ষে সেই জিনিসটি দেখে যেতে পেরেছিলেন। আমরা প্রায় নভেম্বরের 23 তারিখ দিবাগত রাতে কিন্তু তাকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ 24 নভেম্বর কিন্তু তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর কিন্তু প্রায় 1 মাস 6 দিন তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং 30 নভেম্বর ভোর 6টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং সেই অ্যানাউন্সমেন্টটা ছড়িয়ে পড়ার পর কিন্তু যেই আবেগ, যেই কান্না, সেগুলো কিন্তু সাক্ষী আমরা নিজেরা হয়েছিলাম। গতকাল যখন আমি এভার কেয়ারে ছিলাম, তখন কিন্তু আমি দেখেছি যে মানুষজন আর মানুষের আবেগ নিয়ন্ত্রণ তারা করতে পারছিলেন না। সারা রাত নির্ঘুম তারা কাটিয়েছেন। কেনই বা কাটাবেন না? কারণ দেশের মানুষের জন্য যিনি সারা জীবন নিজেকে নিজের জীবনের অধিকাংশ সময়, সিংহভাগ সময় যখন হচ্ছিল নিজের জীবনে বিলীন করে দিয়েছেন, দেশের মানুষের কথা ভেবে তিনি যখন তাকে বারংবার দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হলো, তিনি যখন বলেছেন এই দেশই তার মাটি, এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু তার ছিল আপন। তিনি কিন্তু বলেছিলেন যে এই দেশে যত মানুষজন রয়েছে তারা সবার একটি পরিচয়, তারা বাংলাদেশি। তিনি বলেছিলেন যে কাউকে যেন হচ্ছে সংখ্যালঘু না বলা হয়, কেউ যাতে কোনো রকমে কোনোভাবে অত্যাচারিত নিপীড়িত না হয়, সে কারণেও কিন্তু তিনি তার দীর্ঘ সংগ্রাম করেছেন। নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়ন কিন্তু তিনি পালনের জন্য, ক্ষমতায়নের ভূমিকার জন্য কিন্তু ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 29 নম্বরে স্থান দিয়েছিল এই বেগম খালেদা জিয়াকে। তার যে আপোষহীন
আপোষহীনতা সেটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে গেছে। কারো মাঝে কিন্তু হিংসা বিদ্বেষ থেকে শুরু করে কোনো রকমের কোনো কিছু নেই। আমরা জানাজার সময় কিন্তু শুনছিলাম যে বিএনপি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছিলেন। আমরা এখানেও কিন্তু দেখেছি যে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে যারা যারা এখানে দায়িত্বরতরা রয়েছেন, যারা যে যার কাজ ফেলে তারা কিন্তু সবাই জানাজায় শরিক হয়েছেন। আর একটু যদি মানে দৃশ্যটি যদি আমি ঠিক এভাবে বর্ণনা করতে চাই যে মহড়ার যে প্রস্তুতি চলছিল সেই সময় কিন্তু আমরা দেখেছি যে যে গাড়িটির দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু যে গাড়িটি দিয়ে আসলে কফিন বহন করে নেওয়া হবে সমাধিস্থল পর্যন্ত, সেই গাড়িটিতে কিন্তু গাড়িটির রেখে তারা কিন্তু জানাজায় অংশ নিয়েছেন। তো হাজারো লাখো মানুষের যেই শ্রদ্ধা ভালোবাসা তার জন্য রয়েছে, এবং তিনি যে পরলোক তিনি যে মারা গেছেন এবং তিনি যাতে বেহেশতবাসী হন সেই বিষয়ে কিন্তু আসলে তারা দোয়া করছিলেন। এবং আমরা এই যে পরিস্থিতি সেটি কিন্তু দেখেছি দাফনের সময় যখন রাখা হয়েছিল যে 3:30, এখন বলা যায় যে সেটি বিলম্বিত হচ্ছে, কারণ অনেক ধীর গতিতে কিন্তু গাড়ি আগাচ্ছে এবং সেই গাড়িটি কিন্তু এই যে সমাধিস্থল সেই সমাধিস্থলে এসে পৌঁছাতে সময় লাগবে। আমরা ঠিক কিন্তু যে সেতুটি রয়েছে সেই সেতু পার হয়ে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল তার পাশে যেখানে খালেদা জিয়াকে শায়িত করা হবে সে ঠিক সেই সেতুটির পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। সব ধরনের ছবি থেকে শুরু করে সেগুলো কিন্তু আমরা সরাসরি যুক্ত হতে পারবো, দেখাতে পারবো দর্শকদের। জানাজায় অংশ নিতে কিন্তু দেশের বিভিন্ন রাষ্ট্রদূত যারা রাষ্ট্রদূতরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, এবং তার পাশাপাশি জানাজায় অংশ নেওয়ার জন্য ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এসেছেন, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক তিনি এসেছেন, বিদেশ থেকে গণমাধ্যম কর্মীরা এসেছেন যারা কিন্তু সরাসরি বিদেশেও এই যে ঐতিহাসিক জানাজা এবং দাফন সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করছেন। এবং একটু বলে রাখি যে খালেদা জিয়া কে আজকের যে জানাজা অনুষ্ঠিত হলো সেই জানাজা কিন্তু মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে নানা চারপাশের নানা এলাকায় কিন্তু সেখানে ছড়িয়ে গেছে। দেশের যারা মানুষ রয়েছেন তারা সেই জানাজায় শরিক হয়েছেন। একই রকম কিন্তু অবস্থা ছিল যখন 30 মে জিয়াউর রহমান কে শহীদ হন। ওই বছর 2 জুন চন্দ্রিমা উদ্যানে তার মরদেহ সমাহিত করা হয়। 2001 সালে সরকার ক্ষমতায় আসার পর চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরকে কেন্দ্র করে 5 বিঘা জমিতে সমাধি কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। 2003 সালে কাজ শুরু হয়, চলে 2007 পর্যন্ত। আমরা কিন্তু আরেকটি বিষয় একটু বলে রাখি যে চলতি মাসেরই কিন্তু 2 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তী সরকার থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়, এবং তারপর কিন্তু আমরা দেখি যে এভার কেয়ারের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে প্রহরা সেটি বাড়ানো হয়, এবং পুরো এভার কেয়ার হাসপাতালে যখন নেতাকর্মীরা ভিড় করছিলেন সেখানেও কিন্তু একটু কড়া নিরাপত্তা করা হয়। এবং কাল যখন হচ্ছিল মৃত্যুর যে ঘোষণাটি করা হয়, মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার পর আমাদের সাথে যখন কথা বলছিলেন বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা, তাদেরকে কিন্তু আমরা দেখছিলাম কেউ টাঙ্গাইল থেকে এসেছেন, কেউ বগুড়া থেকে এসেছেন, অনেক দূর থেকে মাইলের পর মাইল পাড়ি দিয়ে শেষ বিদায় জানাতে প্রিয় নেত্রীকে, দেশ নেত্রীকে শেষ বিদায় জানাতে কিন্তু তারা এসেছেন। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এক হয়েছেন পছন্দের মানুষটির জন্য, সবাই দোয়া করেছেন। এবং তিনি যে কোনো দলের নেত্রী নন, তার যে সংগ্রাম, তার যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কোন দলের নেত্রী হিসেবে কিন্তু তাকে প্রাধান্য দেয়া হয়নি। সবাই যে যার মতো তার কৃতকর্ম, তিনি দেশের মানুষের জন্য যা করেছেন তার জন্যই কিন্তু তার জন্য সবাই দোয়া করছেন। এবং এই যে তার যে সফলতা আমরা কিন্তু দেখেছি যে দেশের 1991 সালে দেশে তিনি নির্বাচিত হবার পর, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তিনি কিন্তু দেশে যখন প্রথম প্রধানমন্ত্রী তখন কিন্তু মুসলিম বিশ্বের নারীদের মাঝে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি হয়েছেন। এবং তারপর থেকে কিন্তু বেশ কিছু সফলতা আসতে থাকে। 1991 সালের পর কিন্তু আমরা দেখেছি যে এই দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির
উন্নয়ন হয় এবং 29% পর্যন্ত কিন্তু সেটি বাড়ে। এবং এই যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন এবং এরশাদ বিরোধী আন্দোলন এবং হচ্ছিল দীর্ঘ 16 বছর যে নানা ধরনের ভোট কারচুপি থেকে শুরু করে যেই ইতিহাসগুলো রয়েছে, যে 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে যেভাবে আসলে নির্বাচন করা হয় তার কিন্তু প্রতিবাদ তিনি করে গেছেন। তিনি কিন্তু অসুস্থতা থেকে শুরু করে কোনোভাবে কিন্তু তিনি পিছপা হননি। তার যে কণ্ঠ, যতদিন পর্যন্ত তিনি সুস্থ ছিলেন তিনি কিন্তু সেই কণ্ঠ দিয়ে প্রতিটি জিনিসের প্রতিবাদ করে গিয়েছিলেন। এবং আমরা সেই সব ছবি আমি যদি এখন একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটু তৎপর হচ্ছেন সেনাবাহিনীর সদস্যদের, খুব সম্ভবত খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে বা গাড়ি ভর্তি রয়েছে সেটি কাছাকাছি আমরা দেখছি যে সশস্ত্র বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং অল্প কিছুক্ষণের মাঝেই হয়তোবা সেই গাড়িটি এখানে এসে পৌঁছানো হবে। আমরা শুনছি যে পাশে কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে অনেক আগে থেকেই। গতকাল আমরা দেখেছিলাম, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছিলেন, এসে কিন্তু সেটি পর্যবেক্ষণ করে যান এবং আজকেও কিন্তু সকালবেলা তিনি আসেন। আসার পর কিন্তু সেই সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি রয়েছে কিভাবে কি তা কিন্তু পর্যবেক্ষণ করে যান। কোনো রকমের কোনো কমতি রাখা হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে যেভাবে মর্যাদার সহিত যে দাফনের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুরো বিশ্ব আসলে একটি রাষ্ট্রীয় সম্মান এবং যে সম্মান, সেই সম্মানটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটি বার বলে দেই যে আজকে কি কি ধরনের দাফন সংক্রান্ত কি কি ধরনের কর্মসূচি আছে। খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন এখানে আসবেন তখন সশস্ত্র বাহিনী, যেখানে সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে খালেদা জিয়ার যে কফিনটি রয়েছে সেই কফিনটি একটি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, সেই গাড়িতে করে সেতু দিয়ে নিয়ে যাবেন সমাধিস্থলের উদ্দেশ্যে। এবং তারপর কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করার কথা রয়েছে। এরপর দাফন কাজ সম্পন্ন করা হবে। দাফনের পর আমাদেরকে সেনাবাহিনীর সদস্যরা যেটি বলেছেন, আমরা কথা বলছিলাম তখন তারা যেটি বলেছেন যে পরিকল্পনার অংশ হিসেবে 1 মিনিট নীরবতা পালন করা হবে, তারপর বলি ফায়ার করা হবে এবং পুষ্প স্তবক অর্পণ করবেন বিএনপির যারা নেতা কর্মীরা রয়েছেন, তার পাশাপাশি সরকারের পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সবাই মিলে কিন্তু আসলে পুষ্প স্তবক অর্পণ করবেন এবং রাষ্ট্রীয়ভাবে গান সেলুট করা হবে। সবশেষ দোয়া মোনাজাত করা হবে। গতকাল যখন হচ্ছে মৃত্যু সংবাদ, খালেদা জিয়ার মৃত্যুর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই যে জিয়া উদ্যানে, যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল মাঝার, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কবর খনন করা হয়েছে এবং সেই কড়া পাহারার মাঝেই কিন্তু আজকে এই যে এলাকাটি, সেই এলাকাটিতে কিন্তু কাউকে ঢুকতে দেয়া হয়নি। গণমাধ্যম কর্মীদের আমরা কয়েকজন ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বদা সজাগ ছিলেন, তারা কাউকে সেভাবে ঢুকতে দেননি। এবং এই যে আমাদের মানে চারপাশে যে রাস্তা, সেগুলো কিন্তু আসলে সবকিছু বন্ধ করে রাখা আছে। কেউ যদি ঢুকতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হেঁটে ঢুকতে হবে। মূলত আসলে গণমাধ্যম কর্মীদের জন্য যে জায়গাটি দিয়ে আসলে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পেরেছিলেন সেটি কিন্তু আসলে চিনমৈত্রী সম্মেলনের ঠিক পাশের যে রোডটি রয়েছে। তারপরও কিন্তু এখানে আমরা দেখেছি যে অনেক বেশি কড়া করে রাখা আছে। প্রায় 1 মাস 6 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এভার কেয়ারে। এর আগেও কিন্তু নানাবার প্রায় 400-র উপর বার কিন্তু তার হাসপাতালে যাওয়া আসা করতে হয়েছে। এই যে অসুস্থতার মাঝেও কিন্তু তিনি কখনো দমে যাননি। তাকে যখন নানা সময় কারাবরণ করানো হয়েছে তখনও কিন্তু তিনি সত্যের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছিলেন। দীর্ঘ 16 বছর যত রকমের অন্যায়, অত্যাচার, অবিচার করা হয়েছে, সেই দীর্ঘ 16 বছরের অন্যায় অত্যাচারের সময়ও কিন্তু তার কণ্ঠ সর্বদা সজাগ ছিল। এবং 2018 সালের পর যখন তাকে 2018 সালের পর যখন তার কারাবরণ করতে হয়, একাকী কিন্তু একটি কারাগারের মধ্যে তাকে রাখা হয়। সেই সময় থেকে কিন্তু তার সেই অসুস্থতা কিন্তু বাড়তে শুরু করে এবং সেই অসুস্থতার সময় কিন্তু বিএনপির নেতাকর্মীরা
নানাভাবে চেষ্টা করেছেন তাকে দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু সেই সময় সরকার সেটি কিন্তু মানা করে দেন। এবং সবশেষ যখন কোভিডের পর কিন্তু তাকে গুলশানে যে বাসা, সেই বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর কিন্তু তিনি গৃহবন্দী হিসেবে সেখানে ছিলেন, তাকে বের করতে দেওয়া হয়নি। 2013 সালেও কিন্তু আমরা দেখেছি যে বালুর ট্রাক ফেলে রাখা হয়েছিল তার বাসার সামনে, আর তখনও কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন। এই যে সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের কথা আসলে বলে শেষ করা যাবে না। তার কি ঠিক তার প্রতিদান কিন্তু তিনি এখন পাচ্ছেন। এখন কিন্তু দেখছি যে সারা দেশের মানুষ, শুধু যে সারা দেশে তা না, প্রবাসীরাও কিন্তু নানা সময় প্রবাসীরাও কিন্তু এই জানাজায় যে যার জায়গা থেকে, যারা বাসায় টেলিভিশন সেটে যারা জানাজা দেখেছেন, তারাও কিন্তু সেই জানাজায় শরিক হয়েছেন। এতটা সম্মান তারই তিনি পাচ্ছেন, তিনি দেশের মানুষের কথা ভেবে সারা জীবন ত্যাগ স্বীকার করার জন্য, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এবং তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আমরা দেখেছি যে আসার পর থেকে নানা জায়গায় কিন্তু তিনি যে প্রতিবাদগুলো করছিলেন, এই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে, সেই প্রতিবাদের কথাগুলো কিন্তু আমরা নানাভাবে কিন্তু শুনছিলাম। এখানে স্পিকারে করে ছেড়ে সেটি কিন্তু শোনানো হচ্ছিল। তিনি যা যা ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, তিনি যখন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। বার্জার দিন হিসেব দিতে হবে। এবং তিনি গণ অভ্যুত্থান দেখে যেতে পেরেছিলেন। স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, সেই পতনের সাক্ষী হয়েছেন, সেই পতনটিও কিন্তু তিনি স্বচক্ষে দেখে যেতে পেরেছেন। এই যে আজ এত আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু তার জন্যই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি কখনো রাজনীতি অঙ্গনে আসবেন কিনা সেটির বিষয় নিজেও নিশ্চিত ছিলেন না। তিনি ছিলেন গৃহবধূ থেকে তিনি রাজনীতির একবারে প্রধান যে শিখর, সেই শিখরে পৌঁছেছিলেন। তিনি